২০০৭ সালে প্রতিষ্ঠিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৯-১০ সেশন থেকে। দিন দিন বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা সংকট। এ নিয়ে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। ২০০৯-১০ সেশন থেকে শুরু হয়েছে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কি বলছেন ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাহনাজ, আপনি যেটা শুরুতে বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ে ২০০৭-এ প্রতিষ্ঠিত হলেও এটার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ২০০৯-১০ সেশন থেকে। সেই সেশন থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটিতে সাফল্যের পালক প্রতি বছরই যুক্ত হতে দেখেছি, আমরা জেনেছি, এবং সাফল্যের বেশ আলোচিত বিশ্ববিদ্যালয় হিসাবেই এই বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যত বেড়েছে, এই বিশ্ববিদ্যালয়ের সংকটও কিন্তু ঠিক ততটাই বাড়তে শুরু করেছে। এখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ সকলেরই নানা অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তথা এখানকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাদের নানা ধরনের পরামর্শও দিয়েছেন। যদি এখানে সংকটের কথা বলি, তাহলে সর্বপ্রথম এখানে শিক্ষার্থী, শিক্ষক সকলেই সমস্যারে বলছেন এখানকার আয়তনের কথাটি। অর্থাৎ ৩৫ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ৬০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সেখানে এই ক্যাম্পাসে এখন প্রায় ৮,৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে, কিন্তু পরিসর বাড়েনি ১ শতক জমিও। অর্থাৎ নতুন করে এখানে যে ছাত্রছাত্রীদের যে আবাসিক সমস্যা, ক্যাম্পাসে ক্লাস সমস্যা, এমনকি খেলাধুলার যে জায়গাটি, সেটিও কিন্তু সংকীর্ণ হয়ে আছে এবং যথেষ্ট অভাব এখানে বোধ করছেন শিক্ষার্থীরা। আমরা এর পাশাপাশি যোগাযোগের একটি বড় সংকট এখানে রয়ে গেছে। আমরা প্রথমেই এখানে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা একটু সরাসরি জানতে চাই যে তারা এখানে মূলত কি সমস্যা এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে বোধ করছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তাদের সর্বপ্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে যাতায়াত। কারণ আমাদের এখান থেকে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো, এটা আমাদের ক্যাম্পাস থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। সেটা বাস স্টেশন হোক বা রেল স্টেশন হোক। বিশেষ করে আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থী যারা দূর দূরান্ত থেকে আসে তারা ট্রেনের মাধ্যমেই আসে। আর আমাদের রেল স্টেশন আমাদের ক্যাম্পাস থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে, যেখানে অধিকাংশ ট্রেনেই আসে রাত্রেবেলা। তো তারা যেখানে নামে সেই পরিবেশটা আমাদের জন্য খুব বেশি একটা সুবিধাজনক নয়। কারণ আমরা বরাবরই যে ঘটনাগুলো দেখি স্টেশনে, ছিনতাই, মারামারি, খুন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটা অনেকটা হুমকি স্বরূপ। যোগাযোগের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে আপনি কি ধরনের সংকট? যোগাযোগের পাশাপাশি আপনি বলেছেন আয়তনের কথা। ক্যাম্পাসে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্টগুলো তাদের এই ডিপার্টমেন্ট অনুযায়ী ক্যাম্পাসের যে আয়তন থাকার কথা, শিক্ষার্থী অনুযায়ী প্রপার খেলাধুলা কিংবা শরীর চর্চার জন্য অথবা বসা আড্ডা দেওয়ার জন্য যে ধরনের একটা আয়তন থাকা প্রয়োজন, সেটা ছিল না। আর এরপর যেটা সমস্যা ফেস করি, এটা হচ্ছে শহর কেন্দ্রিক যে আমাদের যে যাতায়াত, এই যে রাস্তাটা যেটা আছে, এই রাস্তাটা একদম বাজে অবস্থা। এখানে আমরা বাসেই যাই অথবা ইজি বাইকেই যাই, রাস্তাটা একদম আনহেলদি। এবং এই রাস্তায় চলাচল করার আরেকটা যেটা সমস্যা, এটা হচ্ছে সন্ধ্যার পর এখানে লোকাল বাস থাকে না, প্লাস গাড়ির যে চলাচল এটা ন্যারো হয়ে যায়। একটা শিক্ষার্থী সন্ধ্যার পর যদি ক্যাম্পাস থেকে শহরে মেসে ফিরতে চায়, প্রতি শিক্ষার্থীর প্রতি মিনিমাম 40 থেকে 50 টাকা খরচ হয়। স্টেশনে যদি যেতে চায় তাহলে এটা 70 টাকার কাছাকাছি চলে যাবে। আর এখানে সমস্যা হয়ে যাচ্ছে তিনটা। দেখেন, একটা হচ্ছে নিরাপত্তার বিষয়, 2 নম্বর যেটা এটা হচ্ছে একটা শ্রম, 3 নম্বর হচ্ছে সময়ের ব্যাপারটা। তো ভাই যেটা বলেছে যে পাশেই মেহরুল্লাহ নগর যে স্টেশন আছে, আন্তনগর ট্রেনগুলো যদি এদিকে যাওয়া আসা করছেই, যদি এইখানে 3 মিনিট বা 4 মিনিটের জন্য যাত্রাপথে বিরতি দেয়, তাহলে দেখা যাচ্ছে যে ঢাকাগামী যে ভাইরা আছে তারা এখানে রাত 11টার যে ট্রেনটা সুন্দরবনের, এটাতে যেতে পারবে। আর সব থেকে বেশি উপকার হবে আমরা যারা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা আছি, 10:30 ট্রেনটা। শিক্ষার্থীরা এই মুহূর্তে যোগাযোগের কথাটিকেই সব থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, এই কারণে যে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। এর বাইরে এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে এই বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষকের প্রায় 100 জনই উচ্চশিক্ষার জন্য সারা বছর দেশের বাইরে অবস্থান করেন এবং যাদের অনেকেই শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও ফিরছেন না। এতে পাঠদানেও কিন্তু কিছুটা সংকট সৃষ্টি হয়। গবেষণাগার রয়েছে এখানে, একটি সমৃদ্ধ গবেষণাগার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সব মিলায়ে আমরা শিক্ষকদের কাছ থেকে, 2 জন শিক্ষক এখানে আছেন, তাদের কাছ থেকে একটু জানবো যে তাদের সমস্যাটা কি। প্রথমে বলছেন অধ্যাপক তানভীর হাসান, যিনি এখানকার পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষকতা করছেন। জি, আমি শুরুতে একটু যোগাযোগের বিষয়ে কথা বলি। সেটা হলো,
আমাদের শিক্ষার্থীরা নিঃসন্দেহে উপকৃত হবেন যদি মেহেরুল্লাহ নগর যে স্টেশনটি এটা চালু করা যায়। এর চেয়েও আমি যেটা ফিল করেছি সেটা হলো যে আমরা যেটা জানি যে আমরা যদি বলি অর্থনীতি হার্টের মতন, তাহলে যোগাযোগ ব্যবস্থা রক্তনালীর মতন। তো সেক্ষেত্রে আমাদের যশোরের যে মানে আমরা জানি সবজি উৎপাদনে যশোর প্রথম অবস্থানে রয়েছে, মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে, এবং আরো ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের এই ক্যাম্পাসের পাশেই বাগডাঙ্গা এবং আব্দুলপুর বলে দুইটা জায়গা আছে। এখানে প্রচুর সবজির চারা উৎপাদন হয়, যেখান থেকে অনেক টাকা কৃষকরা ইনকামের সুযোগ আছে। এই জন্য জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ উনি এই বিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে বলছিলেন অধ্যাপক নাজমুল হোসেন। তিনি শেষ করছেন আজকের এই তিনি শেষ করছেন খুব সংক্ষেপে যে এখানে গবেষণার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে। দেশের বাইরে এবং দেশের ভিতরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি অনন্য নাম তার শিক্ষা এবং গবেষণার জন্য। সো গবেষণা হচ্ছে যশোর, আমি যেটা মনে করি গবেষণা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সবচেয়ে যে সংকট সেটি হচ্ছে যে জায়গার সমস্যা, এবং জায়গা যদি না নেওয়া হয়, নতুন করে এর ভিতরে অ্যাকোয়ার না করা হয়, তাহলে রিসার্চ এক্সিলেন্স যে সেন্টার বা এটা সম্প্রসার কখনোই হবে না। সীমিত অর্থাৎ জায়গার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যে সংকট এবং সমস্যা সেগুলো উত্তরণের কথা বলছিলেন জি, অধ্যাপক তহিদুর রহমান, বুঝতে পেরেছি যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সমস্যাগুলো নিয়ে জানাচ্ছিলেন তহিদুর রহমান।